বৌরানীমান অশেষ কৃপা, তা না হলে সময়ের আগে সূর্য ওঠে কি করে? এটা সত্যি মিরাকেল। বৌরানীমা তোমার কথা শুনেছেন অষ্টমী। বৌরানীমার আশীর্বাদ সব সময় যেন তোমার মাথার উপর থাকে মা। তোমার উপর দিয়েও তো কম ধকল যায়নি মা। তুমি তুমি তোমার ঘরে যাও, আয়ুষ্মান তোমাকে তোমার ঘরে পৌঁছে দিচ্ছে। তুমি একটু বিশ্রাম নাও, আমি এক্ষুনি গিয়ে তোমার মাথার ব্যান্ডেজটা করে দিয়ে আসছি মা। না না মা, তোমার যাওয়ার দরকার নেই। তোমরা সকলেই তো অনেক পরিশ্রম করেছো, সকলের উপর দিয়ে ধকল গিয়েছে। তুমি তো বললে আমি ওনাকে ঘরে পৌঁছে দিচ্ছি, আমি ব্যান্ডেজটা করে দেবো। ইরা দিদি, তুই সাবধানে থেকো। আমি ঠিক আছি, তুমি রেস্ট নাও অষ্টমী। আসুন। সরি, আপনার লাগলো? আমি বুঝতে পারিনি। এক মিনিট দাঁড়ান। না না, ঠিক আছে। দাঁড়ান, এই ব্যান্ডেজটা করে দিই। আচ্ছা, আপনি তো অস্থির কেন বলুন তো? 1 মিনিট চুপ করে বসে থাকতে পারেন না? এত নড়াচড়া করে কি হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, এই আমি চুপ করে বসলাম। আপনাকে একটা কথা বলার ছিল। বলে ফেলুন। এই আবার কি? আচ্ছা, আপনাকে চুপ করে থাকতে বলেছি মানে তো রোবটের মতো কথা বলতে বলিনি, তাই না? আরে বাবা, আমি নড়াচড়া না করে কথা বলতে পারি না তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি নড়াচড়া করুন, তবে একটু আস্তে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা শুনুন না, আপনি আমাকে কি একটা বলবেন বলছিলেন না, বলে ফেলেন। ও হ্যাঁ, মানে লোকে জানুক বা না জানুক, আমি তো জানি যে আপনি আমার বোনের জন্য, ইরার জন্য কতটা করেছেন। তার জন্য আপনাকে থ্যাংক ইউ বলতে চাই। যদিও আমি জানি অষ্টমী যে আপনি যা করেছেন তার জন্য থ্যাংক ইউ বলাটা কিছুই না, তবুও আপনি মানুষটা যতই গম্ভীর থাকুন, আপনার মনটা যে নরম সেটা আমি খুব ভালো করে জানি আয়ুষ্মান বাবু। আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন। আপনার জীবন বাঁচিয়ে আমি সেই ঋণ শোধ করতে পেরেছি। তবে দেখুন, আবার আপনার কাছে ঋণী হয়ে গেলাম। তাহলে সেই ঋণ শোধ করতে গেলে তো আমাকে আবার বিপদে পড়তে হবে, তাই না? সে আপনি পড়তেই পারেন। বিপদে পড়া তো আপনার কাছে জল ভাত। আপনি ডাকলেই বিপদ চলে আসবে। তবে দয়া করে এখন একটু শান্ত থাকুন, এত নড়াচড়া করবেন না। সবে মাত্র ব্যান্ডেজটা বেঁধেছি। আর শুনুন, জল টল দেওয়ার সময় না, মুখে হাতে জল দেওয়ার সময় কিন্তু সাবধানে দেবেন, কাটার জায়গায় যেন না লাগে। আর দয়া করে এখানটায় হাত দেবেন না, তাহলে কিন্তু ব্যথা করবে, ঠিক আছে? হ্যাঁ, আমি না ছোট বাচ্চা নই। হ্যাঁ, আমিও জানি যে ব্যথার জায়গায় হাত দিলে ব্যথা হয়। কি করছেন আপনি? না, একটা কথা স্বীকার করতে হবে, জানেন না, আপনার কিন্তু ভক্তির জোর আছে। কিরকম সময়ের আগে সূর্য উঠে গেল।
বিশ্বাসই করতে পারছি না, সত্যি মিরাকেল। আপনারা এমন করে বলছেন যারা মনে হচ্ছে শুধু আমার ডাকেই বৌরানীমা সাড়া দিয়েছে। আপনারা সবাই, মানে আপনি, বড় মা, মাধবী দিদি, কাকিমা, আপনারা সবাই মিলে ডেকেছেন বলেই তো বৌরানী সাড়া দিয়েছেন। আচ্ছা বাবা, মেনে নিলাম, আপনার সাথে কথা আমি পারবো না। হ্যাঁ, তো পারবেন না যখন, তখন আমার কথাটাই মেনে নিন। দেখলেন তো আমাদের সবার ডাকে বৌরানীমা কেমন সাড়া দিলেন? আমাদের ইচ্ছে শক্তির জোরে, ওটাই আমাদের আত্মশক্তি। নিজের চোখেই তো দেখলেন, ইচ্ছে শক্তির ওপর বিশ্বাস রাখলে সূর্যও টলে যায়। তাহলে এবার থেকে নিজের বাবার ইচ্ছের ওপর আর বিশ্বাস না রেখে নিজের ইচ্ছে শক্তির ওপর বিশ্বাস রাখুন। আরে কি করছেন? এক্ষুনি বললেন আপনি আপনি সব জানেন, নিজের কাটা জায়গায় হাত দিচ্ছেন, লজ্জা। বাহ, ভালোই তবে সেবা চলছে। দাদা, যাই বলিস না কেন, তুই কিন্তু বেশ ভালো নার্স হতে পারবি। মানে ব্যান্ডেজটা খুব সুন্দর হয়েছে। তুই তো খুব ভালো করে জানিস ওর মাথাটা কেটে গেছে, সেই জন্যই। আর সেই জন্যই তুই ওর এত খেয়াল রাখছিলিস, তাই তো? তুই আমাকে একটা কথা বল, তুই যে ওর এত খেয়াল রাখছিস, এত সেবা টেবা করছিস, তো সেটাও কি বাবার ভাবমূর্তির কথা ভেবে, তাই তো? দুর্জয়, আমি শিওর যে তুই আমায় কোনো কথা বলতে এখানে এসেছিস। কি বলবি বল। আমি না, এবার যা বলার বাবা বলবেন। বাবা? বাবা আবার কি বলবেন? সর্বনাশ, উনি কি তাহলে জেনে গেছেন আয়ুষ্মান বাবুই আমাদেরকে বাঁচিয়েছিলেন? তাহলে তো আয়ুষ্মান কোথায়? তুমি এখানে কি করছো? অষ্টমীর সেবা করছে বাবা। আমি আপনাকে বলেছিলাম না, আপনার এই ব্যাপারটার উপর একটু নজর রাখা দরকার। যেই মেয়ে প্রতি পদে পদে আমাকে হেনস্থা করছে, তার সাথে তোমার এত সখ্যতা কিসের? তার মানে তুমি ওকে সাহায্য করছো। চুপ করে থেকো না আয়ুষ্মান, সত্যি করে বলো যে আমার আদেশ অমান্য করে তুমি দরজা খুলে দিয়েছিল ওই মেয়েটাকে। না দাদা, ও আমার সঙ্গে ছিল। তোমার সঙ্গে ছিল মানে? হ্যাঁ দাদা, গোটা পুজোর সময়টাও আমার সঙ্গেই ছিল। এই কাজ আয়ুষ্মানের পক্ষে করা একেবারে অসম্ভব। কাকা, তুমি তো ওকে সারাক্ষণ নজরবন্দি করে রাখোনি? হয়তো কোনো ফাঁকতালে বেরিয়ে গিয়ে দরজাটা খুলে দিয়ে এসেছিল। দুর্জনের কি আর ছলের অভাব হয়? আরে না রে, পুজোর জায়গা ছিল, কোথাও যায়নি। ও সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গেই ছিল। আর দাদা, দাদা তুমি তো নিজেও ওকে দেখেছো। আমি কি পুজোর কাজ ছেড়ে ওই অপদার্থের উপর নজর রাখবো এখন? দাদা তুমি আমার উপর বিশ্বাস রাখো, এই কাজ আয়ুষ্মান করেনি, করতে পারে না ও। ভাগ্যিস কাকা ঠিক সময় এসে গেছিলেন, নইলে তো আয়ুষ্মান বাবুকে অকারণে কথা শুনতে হতো। আর উনি তো সত্যি আমাকে দরজা খুলে দেননি। তাহলে কে করলো এই কাজ? বৌরানী নিশ্চয়ই এসে দরজা খুলে দিয়ে যায়নি। এই বাড়ির কেউ সমানে আমার পিঠে ছুরি বসিয়েই চলেছে। সে কে আমি জানি না, তবে জানতে আমি একদিন ঠিকই পারবো। আর সেদিন আমার রোষের হাত থেকে সে নিস্তার পাবে না। আজ আপনাদের ঠাকুরের বড় হার হয়েছে। আসল ঠাকুর আপনাদের পুরুষোত্তম ঠাকুরকে জিততে দেন। স্বার্থপরের স্বার্থকে চরিতার্থ হতে দেননি বৌরানী মা। আস্তে 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 অষ্টমী, আস্তে।
তুমি এখনো দাদাকে পুরোপুরি চিনে উঠতে পারোনি, তাই এরকম হেসে হেসে কথা বলছো। তুমি যেটাকে দাদার হার বলে ধরে নিচ্ছ না, সেটাই আসলে তোমার উপর প্রতিশোধ নেওয়ার দাদার কাছে একটা কারণ হয়ে উঠে দাঁড়িয়েছে। আর এর প্রত্যাখ্যাতে দাদা যে তোমার উপর কি করতে পারে তুমি সেটা ভাবতেও পারছো না অষ্টমী। সাবধানে দেখো। বাবা, আপনি এত উত্তেজিত হবেন না। আপনি একটু শান্ত হন বাবা। শান্ত হতে পারছি না আমি দুর্জয়। ওই মেয়েকে আজ রাতের মধ্যে নবগ্রাম থেকে বার করতে হবে। আমি ওই মেয়েটার মুখ আর দেখতে চাই না। বাবা বাবা একটা কথা বলবো, মানে আজকেই তো এত কিছু হলো, আবার আজকেই বের করে দেওয়াটা কি? এখন কি তোমার কাছ থেকে আমাকে উপদেশ নিতে হবে? না বাবা, আমি সেরকম কিছু। আজ রাতেই বের করতে হবে, কারণ কাল সকালে তোমাদের ঠাকুমা তীর্থ থেকে ফিরে আসছেন। আপনি কি বলছেন কি ঠাকুমা কাল সকালে ফিরে আসছে? হ্যাঁ, আর ফিরে এসে তো আমার দোষ দেখা শুরু করবেন। একবার মা বাড়িতে ফিরে এলে ওই মেয়েকে আমি বার করতে পারবো না। তাই মা ফিরে আসার আগে যা করার করতে হবে দুর্জয়, সময় নষ্ট করা যাবে না। বাবা, আমি একটা কথা বলবো। ওই মেয়েটার ব্যবস্থা আমি করছি। অষ্টমীর ব্যবস্থা আজ রাত্রেই আমি করব। অষ্টমীকে আমি শেষ করে দেবো। ওই মেয়েটাকে শেষ করে দিলে সমস্ত লেখা চুকে যাবে। যা করার তাড়াতাড়ি করো দুর্জয়। এই ঝামেলা আমি আর নিতে চাইছি না। আজকে যেটা হলো সেটা আবারও হতে পারে, বারবার হতে পারে। আর এভাবে চলতে থাকলে ঠাকুর পুরুষোত্তম সিংহের ওপর লোকের বিশ্বাস হারিয়ে যাবে। সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। কিন্তু বাবা, মন্ত্রী মশাই যে বলেছিলেন অষ্টমীকে এই বাড়িতে রাখতে, উনি যদি রেগে যান? অপদার্থ একটা। কি মনে হয় তোমার মন্ত্রীকে আমি ভয় পাই? কারুর রাগের তোয়াক্কা করে নাই পুরুষোত্তম সিংহ, কারুর না। আপনি এত উত্তেজিত হবেন না বাবা। আপনি দয়া করে এত উত্তেজিত হবেন না। অষ্টমীর ব্যবস্থা যা করার আমি করব। সত্যি একটা ভুল কথা বলে ফেলেছে, ওর কোনো দোষ নেই এখানে। আসছি আমি। অষ্টমীকে শেষ করে তবেই ফিরবো। প্রতিম, চল চল। ওই একরত্তি মেয়ের কাছে আমি বারবার হারতে পারবো না, পারবো না। আরে তাড়াতাড়ি হাত চালাও, তাড়াতাড়ি হাত চালাও। আর বেশি সময় নেই কিন্তু। আচার চাটনি সব কিছু বানাতে হবে, তা না হলে এক গাদা কথা শুনতে হবে। ও মা, কত আম গো! এত আম দিয়ে কি হবে? চলে এসেছে। বুঝলে অষ্টমী, এই যত আম দেখছো এগুলো সব আমাদের গাছের। কাল ঠাম্মা ফিরছে তো, আচার হবে, চাটনি হবে। এই ব্যাপারে ঠাম্মা স্পেশালিস্ট। একটু এদিক ওদিক হলেই গেল। ও, ইনি কি সেই ঠাম্মা যার কথার ওপর তোমার বাবা মানে স্বয়ং পুরুষোত্তম সিংহ কোনো কথা বলতে পারে না? তুমি না সত্যি এসব কথা তো একটু আস্তে বলতে হয়। আরে আস্তেই তো বললাম। আরে সবার সামনে বলবেই না, আলাদা করে বলবে। এক মিনিট, তুমি ঠাম্মার কথা জানলে কি করে? আরে তোমার দাদাই তো আমাকে বলেছে। শোনো না, এতগুলো আম আছে, একটা খাই বলো, কিছু হবে না। এই কি হলো গো বড় মা? তুমি এখন কাঁচা আম খেতে পারবে না অষ্টমী। তোমার না কপালে কেটে গেছে, এখন এই সমস্ত টক খেলে কপালটা পেকে যাবে তো। এখন একদম না, দুটো দিন যাক, তারপর আমি নিজে তোমাকে আম কেটে দেবো। ও বড় মা, একটা আম খেলে কিছু এক টুকরোও না, রেখে দাও। আগে কাটাটা শুকো, তারপর কেমন? এই জন্যই তো বলি তুমি একেবারে আমার মায়ের মতো।
ঠিক আছে, ঠিক আছে। যা বললাম মনে আছে তো? শুধুমাত্র অষ্টমীর রাতের খাবারের মধ্যে এই ওষুধটা মিশিয়ে দেবে, পারবে তো? এত সহজ কাজ করতে পারবো না। পারবো। ওষুধটা মিশিয়ে দিলে মাত্র 1-1.5 ঘন্টার মধ্যে অষ্টমী ঘুমে তলিয়ে যাবে। তারপর রাত যত বাড়বে, বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে তারপর আমি আর দাদার ব্যবস্থা করব। খুব হাসছো না অষ্টমী? হেসে নাও, যত ইচ্ছে হেসে নাও। শুধু আজকে রাত্রের ব্যাপার, তারপরে অষ্টমীর নাম চিরকালের মতো মুছে যাবে, কেউ কিচ্ছু টের পাবে না। আমি জানো তো আম চুরি করে খেতাম। সত্যি? তুমি আম চুরি করতে? হ্যাঁ, আরে আমি তো আম চুরি করে একদম এক্সপার্ট ছিলাম। প্রথমে চুরি করতাম, তারপর ওটার মধ্যে কাসুন্দি, নুন, চিনি, তেল দিয়ে মাখা। আহা! এই যে বলি, এবার কি এই কাজটার জন্য আমাকেও হাত লাগাতে হবে নাকি? বাইরে কাঁড়ি কাঁড়ি আম পড়ে আছে, যাও গিয়ে নিয়ে এসো। আদিক্ষেতা দেখলে গা পিত্তি জ্বলে যায় একেবারে। কি হলো মা, আপনি রেগে যাচ্ছেন কেন? দেখো না, সারা দিন খালি হাহা হিহি হাহা হিহি করে যাচ্ছে। এখন তো একটু কাজ করো অন্তত। সারা দিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি হলো মাধবী, কথাটা কানে গেল না? শুনতে পেলে না? যাও বাইরে থেকে আমের ঝুড়িটা নিয়ে এসো, যাও। হ্যাঁ মা, যাচ্ছি। হাত চালাও, হাত চালাও, তাড়াতাড়ি হাত চালাও। তোমাদের বাড়ির মানুষগুলো এরকম কেন গো? এক একজনের সাথে এক এক রকম ব্যবহার করে। আচ্ছা একটা কথা বলো, এখানে তো ঋতুপর্ণা দিদিও ছিল, কই ছোট মা তো ওকে কোনো কাজ দিল না। সব সময় শুধু মাধবীদির সঙ্গে, তোমার সঙ্গে আর বড় মার সঙ্গে এরকম খারাপ ব্যবহার কেন করে? আর তোমরাই বা কেন এটাকে মুখ বুঝে মেনে নাও বলো তো? একটা কিছু বলতে পারো না? তোমাকে বলেছিলাম না, এ বাড়ির সমস্ত সম্পর্ক, ভালো ব্যবহার, খারাপ ব্যবহার সবকিছুই একটা মানুষের স্বার্থের উপর নির্ভর করে। ঋতুর বাবা একজন বড় নেতা, অনেক ক্ষমতা আছে, তার কাছ থেকে অনেক সুযোগ সুবিধে পায় পুরুষোত্তম ঠাকুর। তাহলে ঋতুকে তো একটু তোয়াজ করে চলতেই হবে। আর মাধবী দিদি, ওর জন্য আমারও খুব কষ্ট হয় জানো। এটা বড়ই অভাগা। ও অনেক বড় ঘরের মেয়ে ছিল, ওর বাবা মা খুব ভালো মানুষ ছিলেন। ওর বাবা এই এলাকার সমস্ত চাল কল, কোল্ড স্টোরেজের মালিক ছিলেন। ছিলেন বলছো কেন গো? এখন তারা কোথায়? মাধবীর বিয়ের পরপরই ওর বাবা মা একসঙ্গে মারা যায়। ও বড় একা হয়ে গেছে, ওর হয়ে বলার তো আর কেউ রইল না। আর বরের কথা তো ছেড়েই দাও, যখন তখন মাধবীর সাথে যাচ্ছে তাই ব্যবহার করার এই যে সাহসটা, সেটা তো পুরুষোত্তম সিংহের নির্দেশেই পাচ্ছে ও। হীরা, চুপ কর। তুই জানিস না এখন বাড়ির কি পরিস্থিতি? কেন এসব কথা বলছিস? হ্যাঁ অষ্টমী, মা বোধহয় একদম ঠিক কথাই বলছে। বাড়ির পরিস্থিতি এখন একেবারেই ঠিক নেই। দেখেছো অষ্টমী, ঝড় ওঠার আগে চারিদিকটা কেমন ঘুমট হয়ে থাকে, এই বাড়ির পরিবেশটাও এখন ঠিক তেমনই হয়ে রয়েছে। আমার মনে বলছে খুব বড় একটা ঝড় আসতে চলেছে। ওই মানুষটার অনেক বড় স্বার্থে আঘাত দিয়েছো তুমি, এত সহজে তো তোমাকে ছেড়ে দেবে না। তোমাকে একটু সাবধানে থাকতে হবে অষ্টমী, প্লিজ তুমি একটু সাবধানে থেকো।
সারাদিন ধরে যা ঝক্কি গেল বাবা, সেই চক্করে এই প্রসাদগুলোই কারোর খাওয়া হলো না। আচ্ছা, সবার তো খাওয়া দাওয়া হয়ে গেল, পায়েসের কথা বোধহয় কারোর মনেই নেই। আর কি, আমি যাই, গিয়ে পায়েসগুলো সবার ঘরে ঘরে দিয়ে আসি। সন্ধ্যাটা আবার এখানে এখন কি করছে? তুমি এখন এখানে কি করছো সন্ধ্যা? ওহো ছোট বৌদি, আসলে বাড়ির তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু কারোর মুখে তো প্রসাদ পড়েনি গো। এই পায়েসটা ছিল তাই দিয়ে আসছি। দরকার নেই। প্রসাদ দেবো না? আমি দেব। কাল রাত থেকে তোমাদের কত খাটাখাটনি হয়েছে বলো, কত পরিশ্রম করেছো তোমরা। তুমি ঘরে যাও না, ঘরে গিয়ে রেস্ট নাও, আমি সব করে দেবো। যাও। ছোট বৌদি তুমি? হ্যাঁ আমি দেব। যাও বিশ্রাম নাও একটু, যাও। ঠিক আছে, আমি এখানে সব বেড়ে দিয়েছি, তুমি দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ। এত ধীরে ধীরে মেশালে হবে? তাড়াতাড়ি করো। আমি তো চমকেই গেছিলাম। এত চমকালে হবে? নাও, সব ক্লিয়ার আছে, তাড়াতাড়ি মিশিয়ে দাও। মাঝে মাঝে হাসলে মানুষটাকে সত্যি খুব ভালো লাগে, না হলে তো মুখটাকে সারাক্ষণ গম্ভীর করে রাখেন। এবার যাও, কি অষ্টমীকে পুরোটা খাইয়ে দাও। খুব জ্বালাচ্ছিল মেয়েটা, শ্যাকরার ঠুক ঠাকার খামারের এক ঘা। এবার দেখি অষ্টমী বাঁচে কি করে।